নমস্কার। খবরদার কথা নয়। আজকে সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ উপলক্ষে এই জন্ম শতবর্ষ কমিটি যে অনুষ্ঠানগুলি করছে তার বিকেলের পর্যায়ে অর্থাৎ সন্ধ্যের সময় এখন আলোচনা চক্র এবং সঙ্গীত সন্ধ্যা, ছোট্ট একটা সঙ্গীত অনুষ্ঠান হবে। এছাড়া আলোচনা চলবে সুকান্ত ভট্টাচার্য সংক্রান্ত। আমরা সুকান্ত একাডেমিতেই এসেছি। সুকান্ত ভট্টাচার্য সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। যে জ্বলন্ত অঙ্গার বাংলা সাহিত্যে এসেছিল 1926 সালে 15ই আগস্ট। 21 বছরের এই ছোট্ট একটি জীবন উত্তাল তরঙ্গের সৃষ্টি করেছিল জনমানসে। দেখতে দেখতে শতবর্ষ অতিক্রান্ত হতে চলেছে। আমরা এই অনুষ্ঠানের আপনারা দেখেছেন, আমরা সকালেও প্রভাত ফেরির মাধ্যমে এই অনুষ্ঠান আপনাদের কাছে নিয়ে গিয়েছিলাম। এখন বিকেলের অনুষ্ঠান। চলুন আমরা হলের ভেতরে যাই। মিহির কান্তি দেব, অনুগ্রহ করে আপনি মঞ্চে চলে আসবেন। শ্রদ্ধেয় মিহির কান্তি দেব মহোদয়ের হাতে শ্রদ্ধা পুষ্প তুলে দিয়ে তাকে স্বাগত জানানোর জন্য অনুরোধ জানাবো এই কমিটির অন্যতম আহ্বায়ক শ্রী চিন্ময় দাসকে। এবারে বক্তব্য রাখবেন শ্রদ্ধেয় মিহির দেব মহোদয়, সুকান্ত জন্ম শতবর্ষ উদযাপন কমিটির শ্রদ্ধেয় সভাপতি। মাননীয় শ্রোতৃমণ্ডলী, শ্রী মানিক সরকার, প্রাক্তন মুখ্যমন্ত্রী, রজত বাবু, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হেড, রিতেন চক্রবর্তী এবং অন্যরা, আমি সত্য কথাটা বলে দিতে চাই, আমি বক্তৃতা দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম না। এখন যেহেতু সারা জীবন বক্তৃতা দিয়েই পেটের অন্ন জোগাড় করেছি, যে কোনো পরিস্থিতিতেই দু চারটে কথা বলে কাজ সামলাতে হয়েছে, সেই কারণে আমি শুধু দুই তিনটে কথাই বলবো, তার বেশি নয়। আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে সুকান্তের 100 বছর পূর্তিতে আমরা 1 বছর ব্যাপী কর্মসূচি নিয়েছি। এটা নেওয়ার পেছনে আমাদের উদ্দেশ্য ছিল, আমরা যারা সবাই মিলে এই কমিটিটা করেছিলাম, আমরা ভেবেছিলাম চলমান যে সময়, সেই সময়ে সুকান্তর মতো লোকেদের চিন্তা ভাবনার সঙ্গে আমাদের সন্তান সন্ততিদের পরিচয় করিয়ে দেওয়া দরকার। কারণ আমার চেয়ে আপনারা সবাই ভালো জানেন, আজকের দিনের ছেলে মেয়েরা ততটা বই পড়ে না। তাদের হাতে আরো অন্য নানা যন্ত্রপাতি আছে। এক সময় এক দুঃসময়ে কোভিডের কারণে বই পড়ার বদলে সেই যে অনলাইনের ব্যবস্থা করা হয়েছিল, তার দৌলতে এখন ছোটরা আর বই পড়ে না। বড়রাও পড়ে কিনা গ্যারান্টি করা কঠিন, কিন্তু আমরা বিশ্বাস করি যে এই 21 বছরের সুকান্ত যে আগুন জেলে গিয়ে গেছিল, সেই আগুন এখনো জ্বলছে, হয়তো ধিকে ধিকে জ্বলছে, কিন্তু এটাকে জ্বলতে হবে। কারণ ওই ধারণায় না গেলে আমরা কোনো সুস্থ জীবনে যেতে পারবো না। যে ভারতবর্ষে আমরা এখন বাস করি, সেই ভারতবর্ষ কাঙ্ক্ষিত ভারতবর্ষ নয়।
যে ধারণা আমাদের ছিল ভারতবর্ষ কিরকম হবে, ভারতবর্ষ সেরকম হচ্ছে না। আপনারা অনেকেই জানেন আমাদের স্কুল কলেজের যে সিলেবাসটা অনবরত পরিবর্তিত হচ্ছে এবং তার মধ্যে অমৃত বাদ দিয়ে বিষ ঢুকিয়ে দেওয়া হচ্ছে ইচ্ছাকৃতভাবে। এরকম ক্ষেত্রে সুকান্ত আমাদের অন্যতম হাতিয়ার হবে, শুধু এই কারণে যে ওই ছোট্ট বয়সেও সে প্রতিবাদ করতে শিখিয়েছিল এবং আজকে আমরা দাঁড়িয়ে বুঝি যে ওই ছোট্ট কবি অনেক বড় কবির চেয়েও বেশি শক্তিশালী ছিল। আপনারা দেখবেন আমরা যে প্রোগ্রামগুলো করেছি তাতে সুকান্ত নিয়ে পড়াশোনা নিয়ে কবিতা লেখা, মানে আমাদের ছোটদের মনে লেখাপড়া চর্চার প্রতি দৃষ্টি আকর্ষণ করা, মিথ্যার প্রতিবাদ করার জন্য মানসিকতা তৈরি করা। আমরা পারবো কিনা জানি না, কিন্তু আমরা সেটা করতে চাই। আমি বক্তৃতা দীর্ঘতর করব না, কারণ অনুষ্ঠান সীমাবদ্ধ। দুজন বক্তা আমাদের মধ্যে আছেন, তারপর আরো অনুষ্ঠান আছে। আমি আশা করব আমাদের অনুষ্ঠান আপনাদের ভালো লাগবে এবং অনুষ্ঠান শেষে যখন বেরিয়ে যাবেন আপনারা অন্তত সবাই একটু না একটু নিজেদেরকে ঋদ্ধতর মনে করবেন। একটা নতুন কথা নিশ্চয়ই শুনবেন। সবাইকে আবার ধন্যবাদ, অনুষ্ঠানে এসেছেন সেই জন্য আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। নমস্কার, ধন্যবাদ। নমস্কার। রাজ্যের ছাত্র, যুব এবং সংস্কৃতি পরায়ণ ব্যক্তিদের নিয়ে গঠিত সুকান্ত জন্ম শতবর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে আপনাদের প্রতি জানাই অভিবাদন। আজ থেকে শুরু হয়েছে জন্ম শতবর্ষের অনুষ্ঠান। সেই সবে শুনলেন, স্যার বললেন 14 অগাস্ট, অর্থাৎ 15ই অগাস্ট 1926 কবি সুকান্তের জন্ম হয়েছিল। আমরা আজ থেকে শুরু করলাম। প্রভাতী অনুষ্ঠান হয়েছে। আজকে আমরা প্যারাডাইস চমনি থেকে শুরু করে সুকান্ত এই মর্মর মূর্তির কাছে আমরা এসে প্রণাম করেছি, পুষ্পস্তবক দিয়েছি। দ্বিতীয় অনুষ্ঠান এটা। আজকের এই অনুষ্ঠানকে আমরা দুভাগে ভাগ করেছি। প্রথমত, যেহেতু শুরুর অনুষ্ঠান, তার জন্যে আলোচনা চক্র, এবং দ্বিতীয় ভাগে থাকবে পারফরমেন্স। পারফরমেন্স বলতে 3টি বিষয়: কথা, গান এবং নৃত্য। আলোচনা চক্রের আলোচনা করার জন্য আমরা দুজন মানুষকে আমন্ত্রণ জানিয়েছি। একজন আমাদের রাজ্যের ভূতপূর্ব মুখ্যমন্ত্রী শ্রী মানিক সরকার মহোদয়, এবং অন্যজন যাদবপুর ইউনিভার্সিটির এক্স রেজিস্ট্রার, দেশের বিশিষ্ট আবৃত্তি শিল্পী রজত বন্দ্যোপাধ্যায় মহোদয়কে। 2019 সালে সেই সুকান্ত পুরস্কারটা বাদ দেওয়া হলো। সুকান্ত পুরস্কার সরকার থেকে এখন আর দেওয়া হয় না। আমরা এই খবরে, এই বিষয়ে ভীষণভাবে বিচলিত হলাম। আমাদের সংগঠন ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্রের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিলাম যে তরুণ কবিদের উৎসাহ দেওয়া উচিত। ত্রিপুরাতে কবিতা লেখার জন্য তরুণদের উৎসাহ দেওয়া উচিত এবং এই পুরস্কারটা আবার চালু করা উচিত। আমরাই চালু করব। আমরা করলাম। গতবার দিয়েছি আমরা সংগঠনের পক্ষ থেকে, এবারও আমরা দেব। এই বিষয়টা আমাদের সূচিতে রয়েছে, আপনারা লিফলেটটা পড়লে দেখবেন। শেষ কর্মসূচি 14 অগাস্ট আমরা এটা দেব। আমরাই নির্বাচন করব তরুণ কবি, পুরস্কারটা আমরা দেব। এই কথাটা মনের গভীর আবেগ থেকে বললাম। এছাড়া আলোচনা যারা করবেন তাতে আমরা সকলে মিলে লিপ্ত হব, এই আশা ব্যক্ত করে আপনাদের সবাইকে আসার জন্যে অত্যন্ত ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার আলোচনা শেষ করছি। সবাইকে নমস্কার।
এবারে আমরা আজকের যে মূল আলোচনা তাতে চলে যাব। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের শ্রদ্ধেয় সাধারণ সম্পাদক তথা আমাদের দেশের বিশিষ্ট আবৃত্তি শিল্পী শ্রদ্ধেয় রজত বন্দ্যোপাধ্যায় মহোদয়। তাকে অনুরোধ জানাবো মঞ্চে আসার জন্য এবং আমাদের আজকের যে প্রধান আলোচনা চক্র সেই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আমরা শ্রদ্ধেয় রজত বন্দ্যোপাধ্যায় মহোদয়কে স্বাগত জানাবো শ্রদ্ধা পুষ্প তুলে দিয়ে। অন্যতম আহ্বায়ক এই কমিটির আকবর আহমেদ, তাকে অনুরোধ জানাবো মঞ্চে আসার জন্য এবং শ্রদ্ধা পুষ্প তুলে দেওয়ার জন্য। এবারে আমরা তার আলোচনা শুনব। সবাইকে নমস্কার। 1333-এর 30শে শ্রাবণ, 1926-এর 15ই অগস্ট জন্মেছিলেন সুকান্ত ভট্টাচার্য। তিনি 100-এ পা ফেলেছেন গত বছরে। আমরা উদযাপন করছি তার জন্মশতবর্ষ। কিন্তু হঠাৎ উদযাপন করছি কেন? সবাইকার জন্মশতবর্ষ উদযাপিত হয় না। একটু আগেই যখন বিভুবাবু বলছিলেন যে এখানে সরকার সুকান্ত পুরস্কার বন্ধ করে দিয়েছে, তখন বুঝতে পারলাম যে এখানেই সুকান্তের জিত। সুকান্ত যে মতাদর্শে বিশ্বাস করতেন, যে আদর্শে বিশ্বাস করে তিনি কবিতা লিখতেন, তার জীবন যাপন করতেন, মানুষের পাশে দাঁড়াতেন, এটা কিন্তু যারা বিরুদ্ধে তাকে প্রতিক্রিয়ার শক্তি কখনোই চাইবে না। তাই সুকান্তের পুরস্কার দেওয়া সুকান্তর নামে তারা বাতিল করেছেন। সুকান্ত জিতেছেন। সুকান্ত আমাদের মধ্যে আছে, মানুষের মধ্যে আছে। আমাদের প্রথমেই মনে রাখতে হবে যে সুকান্তের যে দান হলো, জন্মেই দিকে ক্ষুব্ধ স্বদেশ ভূমি। কেন? তখন কি ছিল? কোন সময় তিনি অতিক্রম করেছেন? দেখুন, ভারতের স্বাধীনতা আন্দোলন চলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ফ্যাসিবাদের উত্থান এবং পতন, 50-এর মন্বন্তর, নৌবিদ্রোহ, ভারত জুড়ে একের পর এক ধর্মঘট। সেই যে উত্তাল সময় গড়ে উঠছে সোভিয়েত শহীদ সমিতি, ফ্যাসিস্ট বিরোধী লেখক শিল্পী সংঘ, গড়ে উঠছে ভারতীয় গণনাট্য সংঘ, এবং আমরা দেখছি স্পেনে ফ্যাসিস্টদের মিলিত আক্রমণ, যার কিছুকাল পরই গঠিত হল লিগ এগেন্স্ট ফ্যাসিজম অ্যান্ড ওয়ার। ভারতীয় শাখা, রবীন্দ্রনাথ হলেন তার সভাপতি। কখন খবর আসছে যে আবিসিনিয়া, স্পেন ও চীনে ফ্যাসিস্টদের পৈশাচী আক্রমণ। খবর আসছে তার সামনে মুক্তি ফৌজের পরাজয়। 15ই ডিসেম্বর 1937, নানকিংয়ের পতন। রবীন্দ্রনাথ লিখলেন, নারীনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তি ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস। লিখছেন, কণ্ঠে মোর আনবজ্র বাণী, শিশুঘাতী নারীঘাতী কুৎসিত বিভৎসা পরে ধিক্কার আনিতে পারি যান। 25শে ডিসেম্বর 1937-এ তিনি এখন সময়। এইরকম এক বিক্ষুব্ধ সময়ের মধ্য দিয়ে সুকান্ত পথ হেঁটেছেন। সুকান্ত বড় হয়ে উঠেছেন। সুকান্ত তার রাজনৈতিক চেতনা সেটা গড়ে উঠেছে। কাজে বয়সের তুলনায় তিনি অনেক বেশি পরিণত। তাকে ছোট করার জন্য বলা হয় কিশোর কবি। না, তিনি পরিণত কবি। আমরা কখনো তো বলি না যে কিশোর সোমেনচন্দ্র, কিন্তু কেন বলা হয় কিশোর কবি বলে তাকে খাটো করার চেষ্টা হয়, বাচ্চা ছেলে। না, তার যা পরিণতি বিষ্ণুদেব বলেছিলেন যে তিনি বাংলা কবিতার জগতে এলেন প্রতিশ্রুতিতে নয়, পরিণতিতে। এই কথাগুলো যেন আমরা মনে রাখি। আজকে যখন আমরা তাকে নিয়ে আলোচনা করব, তখন মনে রাখতে হবে তখন কারা ছিলেন। সুকান্ত যখন কবিতা লিখছেন তখন কারা রয়েছেন কবিতার জগতে? সুধীন দত্ত, সুধীন্দ্রনাথ দত্ত, বিষ্ণু দে, সুভাষ মুখোপাধ্যায়, এরা সব রয়েছেন তখন। এইরকম এক সময় কবি কি অঙ্গীকার করলেন? আমি বলি তার ম্যানিফেস্টো, তার ঘোষণাপত্র, এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি। অর্থাৎ এটা তার ম্যানিফেস্টো, তার লক্ষ্য, তার উদ্দেশ্য। এবং এই যে জায়গাটা এলো, এই জায়গাটা আমাদের বুঝতে হবে যে কিভাবে সুকান্ত এলেন এবং কেন তাকে আমরা মনে করব, কেন তাকে মনে রাখবো,
তার কবিতার মধ্যে তিনি কি এমন বললেন, তিনি কবিতার মধ্যে দিয়ে কোন কথা বলতে চাইলেন, এইগুলো যদি মনে না রাখি তাহলে কিন্তু আমরা সুকান্তকে যথাযথভাবে কিন্তু মূল্যায়ন করতে পারবো না। রবীন্দ্রনাথ ছিলেন তার সামনে এবং তিনি রবীন্দ্রনাথকে তার অন্তরে ধারণ করেছিলেন। এবং লক্ষ্য করবেন, অনেকদিন আগে যখন রবীন্দ্রনাথ প্রয়াত হয়েছেন, প্রয়াত হওয়ার পরে স্মরণসভা হচ্ছে, তার কয়েক বছর পরে হয়তো হচ্ছে কোনো একটা স্মরণসভা, 22শে শ্রাবণ, সেখানে সব গান বাজনা হচ্ছে দুঃখ দুঃখ ভাব করে। এমন সময় বলা হলো এবার কবিতা পাঠ করবেন সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত শুরু করলেন, এখনো আমার মনে তোমার উজ্জ্বল উপস্থিতি, প্রত্যেক নিভৃত ক্ষণে মত্ততা ছড়ায় যথারীতি, এখনো তোমার গানে সহসা উদ্বেল হয়ে উঠি, নির্ভয় উপেক্ষা করি জঠরের নিঃশব্দ ভ্রুকুটি। শেষ করলেন যখন, তাই আজ আমার বিশ্বাস, শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস, তাই আমি চেয়ে দেখি প্রস্তুত হতেছে ঘরে ঘরে দানবের সাথে আজ সংগ্রামের তরে। চারদিক নিস্তব্ধ, পরিবেশটা বদলে গেল। বসেছিলেন বুদ্ধদেব বসু। তিনি বললেন, দেখি কবিতাটা, ছন্দটা মনে হচ্ছে একটু গোলমাল হচ্ছে, এটা তার দাদার লেখায় আছে। তো দেখুন, না, ছন্দটা ঠিকই আছে, হ্যাঁ ঠিক আছে, তবে তুমি নিজের শক্তির অপচয় করছো, এটা বলেছিলেন বুদ্ধদেব বসু। আজকে বুদ্ধদেব বসুর শতবর্ষ কখন অতিক্রম করে গেছে জানি না, কিন্তু সুকান্ত আজকে মানুষের মধ্যে ব্যক্ত হয়ে আছেন, এই কথা যেন ভুলে আমরা না যাই। কাজেই রবীন্দ্রনাথের শেষ দিকে যে প্রান্তিক নবজাতকের রবীন্দ্রনাথ, সুকান্তর চিন্তা ও চেতনা, তিনি এইভাবেই কিন্তু তিনি ব্যক্ত হয়ে আছেন। এবং এই যে ব্যাপারটা ঘটল, লক্ষ্য করে যদি আমরা দেখি তাহলে দেখব যে সুকান্তর কবিতা আমরা যদি ধরে ধরে বিশ্লেষণ করতে যাই তাহলে দেখা যাবে তার লক্ষ্যটা কি, এবং তিনি ওই পরাধীন ভারতে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, দেশীয় শাসকদের বিরুদ্ধে কিভাবে তিনি লড়াইটা করে গেছেন তার কবিতার মধ্যে দিয়ে। তিনি যখন লিখছেন যে জড় নই, মৃত নই, নই অন্ধকারের খনিজ, আমি তো জীবন্ত প্রাণ, আমি এক অঙ্কুরিত বীজ, মাটিতে লালিত ভীরু, শুধু আজ আকাশের ডাকে মেলেছি সন্দিগ্ধ চোখ, স্বপ্ন ঘিরে রয়েছে আমাকে। ভাবুন, কমিউনিস্ট পার্টি বড় হচ্ছে একটা বৃক্ষের মতন, সে একটা অঙ্কুরিত বীজ, মাটিতে লালিত, কিন্তু তাকে তুচ্ছ করছে অনেকে বড় বৃক্ষের সমাজে। তবু ক্ষুদ্র শরীরে গোপনে মটমট ধ্বনি বাজে, বিদীর্ণ করেছি মাটি, আমি আছি মাটির মধ্যে, আমার রূপ মানুষের মধ্যে। তারপরে কি বলছেন, উদ্দাম হওয়ার তালে তাল রেখে নেড়ে যাবে মাথা, তারপর দীপ্ত শাখা মেলে দেব সবার সম্মুখে, ফোটাবো বিস্মিত ফুল প্রতিবেশী গাছেদের মুখে, সবাই দেখবি এরা অন্য রকমের একটা ভাবনা নিয়ে আসছে। এবং শেষ করছেন কখন, যে আমি জানি যে আমি মিশে যাব বৃহতের দলে আগামী বসন্তে, জয়ধ্বনি কিশলয়, সেদিন ছায়ায় এসো, হানো যদি কঠিন কুঠারে, তবুও তোমায় আমি হাতছানি দেব বারে বারে। যদি এইরকম সময়ে কোনো প্রান্তিক মানুষ, গরিব মানুষ যদি আঘাত দেয়, তাকে বলবো তুমি এসো, তুমি আঘাত দিচ্ছ, তোমায় বোঝাবো, সে তো আমারই, আমার সহযাত্রী সে, তাকে জয় করতে হবে, তাই ফল দেব, ফুল দেব, দেব আমি পাখির কুজন, একই মাটিতে পুষ্ট তোমাদের আপনার জল। এই যে জায়গাটা তিনি কিন্তু লিখতেন, একটা ভাবনার মধ্যে রেখে দিলেন যে কমিউনিস্ট পার্টি আস্তে আস্তে বড় হচ্ছে। এগুলো কিন্তু আমরা যখন পড়ি তখন ভাবি যে তিনি কি করে লিখলেন খবরের মতো কবিতা। খবর, তিনি সাংবাদিক ছিলেন, রাত্রিবেলায় হয়তো দেখছেন, তখন বলছেন যে দেখুন আমরা তো সব খবর যখন টাইপ করি, এখনকার মতো তো না, তখন খবরের কাগজ ছাড়া খবর জানা যেত না। তো সেই খবর আসছে, তিনি বললেন যে আমার কাছে খবর এসে গেছে, তোমরা এখন যেন ঘুমোচ্ছ, তোমরা কাল সকালে খবর পাবে, পৃথিবী মুক্ত হবে, মানুষ জিতবে, চূড়ান্ত সংগ্রামে জয়ী হবে। অর্থাৎ মনে রাখতে হবে যে মার্ক্সবাদ লেনিনবাদে বিশ্বাসী কবি, তিনি কিন্তু জানেন যে ইতিহাস সৃষ্টি করে মানুষ, ফ্যাসিস্ট দস্যুরা নয়। তাই জার্মানির দোসর ইতালি 1940 সালের সেপ্টেম্বর আত্মসমর্পণ করেছে, 1944 স্ট্যালিনের পরিকল্পনায় পরপর সাফল্য হচ্ছে, রুশ বাহিনীর প্রবল আঘাত এবং সেই আঘাতে রোমানিয়া, ফিনল্যান্ড, বুলগেরিয়ার আত্মসমর্পণ, হিটলারের বিরুদ্ধে দাঁড়ালেন। 8ই মে 1945 জার্মান হাইকমান্ডের প্রতিনিধিরা নিঃশর্ত আত্মসমর্পণের কাগজে সই করল। মনে রাখতে হবে সেদিনটাও ছিল 8ই মে, রবীন্দ্রনাথের জন্মদিন। তাই তিনি লিখলেন, তাই তোমাদের আগেই আমাদের কাছে খবর এসে গেছে। খবরটা কি? মানুষ চূড়ান্ত সংগ্রামে জয়ী হবে। এই কথা তিনি কবিতায় লিখলেন। দেখুন, তিনি কবিতা লিখছেন, কবিতার মধ্যে দিয়ে ইতিহাসকে খুঁজে বের করছেন,
তার বিভিন্ন কবিতায় আমরা দেখতে পাই যে সেখানে সন তারিখ দিয়ে লেখা আছে কবিতার নাম। কেন? রবীন্দ্রনাথ লিখেছিলেন, আমি পৃথিবীর কবি, যেটা তার যত উঠে ধ্বনি, আমার বাঁশির সুরে সারা তার জাগিবে তখনই। আর সুকান্তর কবিতায় আমরা দেখতে পাচ্ছি সেই পৃথিবীর যেখানে কিছু আন্দোলন, যেখানে প্রতিবাদ, ভারতের যেখানে আন্দোলন, যেখানে প্রতিবাদ, সেখানেই কিন্তু দেখা যাচ্ছে সুকান্ত গর্জে উঠছেন। তার কবিতাগুলো ভাবুন, যে দেখুন রবীন্দ্রনাথের প্রতি প্রিয়তমা সুর, সেখানেও একই কথা। তার অন্যতম শ্রেষ্ঠ কবিতায় অনেকে বলেন যে দেখুন উনি সব রণাঙ্গন থেকে ফিরে এসে এবার নিজের দেশের দিকে তাকিয়ে বলছেন, স্বদেশের দিকে তাকাচ্ছেন। নিজে যুদ্ধে যাননি, কিন্তু মানসিকভাবে সঙ্গে থেকেছেন র্যালফ ফক্সে, কডওয়েলদের সঙ্গে একাত্ম হয়েছে। আমি যেন সেই বাতিওয়ালা, সব জায়গায় দিচ্ছি কিন্তু নিজের দেশটা অন্ধকার। অনেকে বলেন যে এখানে আন্তর্জাতিকতাবাদ থেকে যেন জাতীয়তার দিকে তার মনোজগতের প্রত্যাবর্তন ঘটে। না, এটা তা নয়। কমিউনিস্টদের কাছে জাতীয়তা এবং আন্তর্জাতিকতার মধ্যে কিন্তু বিরোধ নেই। আন্তর্জাতিকতা বর্জিত জাতীয়তা, সেটা সংকীর্ণ উগ্রতার জন্ম নেয়, সেটা আপনি এই রাজ্যে দেখছেন, ভারতে দেখছেন। আর জাতীয়তা বর্জিত আন্তর্জাতিকতা যদি হয়, সেটা হচ্ছে ছিন্নমূল। এটা মনে রাখতে হবে। কাজেই দেশটি সেটা যেরকম থাকবে, তাতে ব্যক্তির সঙ্গে যে সম্পর্ক, তাতে কিন্তু রাষ্ট্রের স্বার্থ রক্ষা হয় না। সমষ্টির মঙ্গল ছাড়া ব্যক্তির মঙ্গল বিধান সম্ভব না। তাহলে এই কবিতার মধ্যে তার ইঙ্গিত দিচ্ছেন সুকান্ত ভট্টাচার্য। যখন তিনি লিখছেন ঠিকানা, এবং ঠিকানা কোথায় লিখছেন? সম্ভবত 1945-এ যে প্রাদেশিক ছাত্র সম্মেলন হচ্ছে, সেই প্রাদেশিক ছাত্র সম্মেলনে একজন থেকে জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনার নাম শুনেছি, আপনার ঠিকানাটা কি? এবং সেখানে দেখা গেল ডিসেম্বর মাস, চট্টগ্রাম। সেখানে রয়েছেন মানিক বন্দ্যোপাধ্যায়, রয়েছেন অন্নদা ভট্টাচার্য। তিনি সুকান্তকে জিজ্ঞেস করলেন, কবিতা লিখেছো, এনেছো? সুকান্ত বললেন, হবে হবে। তারপর লিখে ফেললেন তিনি ওইখানে ঠিকানা কবিতা। সম্মেলনের প্রাঙ্গণে একজন প্রতিনিধি জানতে চেয়েছিলেন যে তার ঠিকানাটা কি। সেই সূত্র ধরে জন্ম হলো ঠিকানা কবিতা। এবার দেখুন ঠিকানা কবিতায় কি আছে। ঠিকানার মধ্যে তিনি কোন জায়গায় যাচ্ছেন আমি একটু বলে দিচ্ছি। যে ঠিকানা আমার চেয়েছো বন্ধু, ঠিকানার সন্ধান আজও পাওনি, দুঃখ যে দিলে করবো না অভিমান। ঠিকানা না হয় নালিরে বন্ধু, পথে পথে বাস করি, কখনো গাছের তলাতে, কখনো পট্টকুটির গড়ি। আমি যাযাবর কুড়াই পথের নুড়ি, হাজার জনতা যেখানে সেখানে আমি প্রতিদিন ঘুরি বন্ধু, ঘরের খুঁজে পাই না কো পথ, তাই তো পথের নুড়িতে গড়েছি গড়ব মজবুত ইমারত। এইবারে তিনি যেন শেষ করছেন, কি বলছেন? বন্ধু আজকে জানি অস্থির, রক্ত নদীর জল, নিড়ে পাখিয়ার সমুদ্র চঞ্চল। বন্ধু সময় হয়েছে, এখনো ঠিকানা অবজ্ঞাত। বন্ধু তোমার ভুল হয় কেন এত? আর কতদিন দু চক্ষু কচলাবে? জালিয়ানওয়ালায় যে পথের শুরু, সে পথে আমাকে পাবে। জালালাবাদের পথ ধরে ভাই ধর্মতলার পরে। দেখুন জালালাবাদের আন্দোলন, ধর্মতলায় রক্তাক্ত হয়েছিল, ভুলে যাবেন না। সেই জায়গায় তার আগে তিনি বলেছেন যে আমার ঠিকানা সূর্যোদয়ের পথে খোঁজ করো। ইন্দোনেশিয়া, যুগোস্লাভিয়া, রুশ, চীনের কাছে খোঁজ করো, তাদের কাছে গচ্ছিত আছে। আমায় সমস্ত দেশ জুড়ে ঘুরেছো, পাওনি, তাহলে ভুল পথে ঘুরেছো। তাহলে কোথায়? ভারতের স্বাধীনতা আসবে এককভাবে নয়, চারপাশে যে দেশ রয়েছে আন্তর্জাতিকতার প্রেক্ষিতে ভারতের স্বাধীনতা আসবে, এই তার স্বপ্ন। এই কথাগুলো যদি আমরা বুঝতে পারি, এই যে গান হল অবাক পৃথিবী অবাক করলে তুমি, শুরু করলেন কিভাবে? কবিতায় 1940-1946, 1940-এর একটা পার্সপেক্টিভ, 1946-এর একটা পার্সপেক্টিভ, এই দুটো নিয়ে তিনি লিখছেন। যখন দ্বিতীয় পর্যায়ে, প্রথমটা হচ্ছে সত্যিই তো আমার দেশ পরাধীন, অন্যায় অবিচার সবকিছু চলছে, আমরা কি করব, কোন পথে যাব। অতএব সেখানে তিনি বলছেন যে আমি পদাঘাতই শুধু পেলাম, অবাক পৃথিবী। তারপরে কি বলছেন? দিনপঞ্জিকা লিখছেন বিদ্রোহের। কি বিদ্রোহ আছে, বিদ্রোহ চারিদিকে, আমি যাইকারী দিনপঞ্জিকা লিখে। একটু আগে বললাম পরপর তখন ভারতবর্ষে কিন্তু আন্দোলন চলছে, সারা ভারত জুড়ে ধর্মঘট হচ্ছে, নৌ বিদ্রোহ, এসব ভাবা যায় না। ডাক্তার ধর্মঘট একটার পর একটা ঘটছে। তখন তিনি লিখছেন, এত বিদ্রোহ কখনো দেখেনি কেউ, দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ। স্বপ্নচূড়ার থেকে নেমে এসো সব, যারা ওই স্বপ্নচূড়ায় বসে কবিতা লিখছো, যারা ভাবছো দূর থেকে দেখে সব করবে, নেমে এসো। শুনেছো, শুনছো, উদ্দাম কলরব। তারপর বলছে নয়া ইতিহাস লিখছে ধর্মঘট, রক্তে রক্তে আঁকা প্রচ্ছদ পট। এবং শেষ করছেন কোথায়? তাদেরই দলের পেছনে আমিও আছি। তাদেরই দলটা কি? কমিউনিস্ট পার্টি। তাদের মধ্যে আমিও যে মরি বাঁচি, তাই তো চলেছি দিনপঞ্জিকা লিখে।
তখন কিন্তু আর বলছেন না বিদ্রোহ চারিদিকে, লিখলেন বিদ্রোহ আজ বিপ্লব চারিদিকে, গুণগত পরিবর্তন ঘটে গেল। সুকান্ত অপরিণত, সুকান্ত কিশোর, এই ভাবনা অনেক প্রবীণদের মধ্যেও কিন্তু আসেনি তখন, যে কথা সুকান্ত তখন লিখেছিল। এই কথাগুলো এই জন্য বলছি যে আমরা অনেক সময় সুকান্ত কবিতাকে শুধুমাত্র পড়ে যাচ্ছি, এবং এখন একটা মুশকিল হচ্ছে যে ফেসবুকের দৌলতে বা হোয়াটসঅ্যাপের দৌলতে উল্টোপাল্টা ভাবনা আমাদের মধ্যে মানে চাগিয়ে দেওয়া হচ্ছে। আবার দেখুন, নৌ বিদ্রোহের সমর্থনে সারা ভারত জুড়ে আন্দোলন হচ্ছে, ধর্মঘটের জোয়ার নেমেছে, জাতীয়তাবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই চলছে, আরেক ধরনের লড়াই। তিনি লিখছেন কিন্তু তখন কোন কবিতা? তারা যেন আজ দুহাতে খুলেছে ভেঙেছে খিল, মিছিলে আমরা নিমগ্ন তাই বলে মিছিল। অর্থাৎ লড়াইটা অন্য ধরনের লড়াই শুরু হচ্ছে, এটা তিনি তখন কিন্তু ইঙ্গিত দিচ্ছেন। আমরা বিস্মিত হই যে এক একটা ঘটনা ঘটে আর তিনি তখন কিন্তু তার মধ্যে অন্য জায়গায় নিজেদের নিয়ে যান। আমাদের ভাবতে হয় তখন যে এই কবি যার জন্ম শতবর্ষ আমরা উদযাপন করছি, তাকে যদি আমরা আত্মস্থ করতে পারি তাহলে আমরাও জেগে উঠতে পারব। কোনো কিছুই শক্ত নয়, কঠিন নয়, যদি আদর্শ ঠিক থাকে। সুকান্ত কিন্তু এই দিকটায় কিন্তু পরিষ্কার ছিলেন। তাই তিনি যখন লেখেন কলকাতায় শহীদ হলেন, সম্ভবত নৌবিদ্রোহের পরে একটা প্রতিবাদী মিছিল হয়েছিল, আক্রান্ত হয়, সেখানে দুজন শহীদ হন, রামেশ্বর এবং আব্দুল সামাদ। ওরা আদারিজ ফৌজের বন্দীদের মুক্তির দাবিতে মিছিলটা ছিল 1945-এর 21শে নভেম্বর। এবং সেখানে কংগ্রেস নেতারা এই বিক্ষোভকে অভিনন্দন না জানিয়ে বললেন গুন্ডামি হচ্ছে। এই যে গুন্ডামি হচ্ছে বললেন, উনি চুপ করে গেলেন না, উনি শুরু করলেন কবিতার ডাক। শুরুটা হচ্ছে কি? মুখে মৃদু হাসি অহিংসা বুদ্ধের, মুখে মৃদু হাসি অহিংসা বুদ্ধের ভূমিকা চাই না, ডাক ওঠে যুদ্ধে। শেষ করছেন কি বলে? সদে তৃষ্ণার জল পাবে কতকাল, সম্মুখে টানে সমুদ্র উত্তাল, তুমি কোন দলে? জিজ্ঞাসা উত্তাম, গুন্ডার দলে আজও লেখাও নিলাম। তিনি ব্যঙ্গ করে বুঝিয়ে দিলেন এই প্রতিবাদী যে গুন্ডারা, তারা হচ্ছে কমিউনিস্ট, এবং তাদের দলের নাম কমিউনিস্ট পার্টি, এবং তাদের নেতার নাম লেনিন। এইটা কিন্তু সুকান্ত দ্বিধা করেননি, তিনি মৃতদেহ জড়িয়ে ধরেছিলেন এবং তারপরে তার উচ্চারণ হলো এই কবিতা। কাজে সুকান্ত দেখুন, ইতিহাস তার কবিতায় বারবার আসছে, একটার পর একটা ইতিহাস। আপনারা দেখবেন যে কবিতাগুলোর নাম বলছি, একটা চট্টগ্রাম 1443, সেপ্টেম্বর 46, ফসলের ডাক 1351, পয়লা মের কবিতা 1946, 21শে নভেম্বর 1946, কবিতার নাম 1941 সাল, রোম 1943। কোথাও ফ্যাসিবাদের পতন, সেটা তাকে নাড়া দিচ্ছে। কখনো দেখা যাচ্ছে পয়লা মে দিবসের ঘটনা তাকে নাড়া দিচ্ছে। কখনো দেখা যাচ্ছে চট্টগ্রাম, সেখানে যে লড়াই চলেছে তাকে তার হৃদয়ে নাড়া দিচ্ছে। তিনি কবিতার মধ্যে দিয়ে তার কথা বলছেন এবং সেই কথা মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, মানুষের কণ্ঠে কণ্ঠে তা ছড়িয়ে পড়ছে সারা দেশে, সারা রাজ্যে। এই যে সুকান্ত, সেই সুকান্তকে আমরা সেই জন্যই স্মরণ করছি। আজকে মনে রাখতে হবে যে এই যে কবিতা, এর লেখার জন্য তো একটা অন্য নন্দন তত্ত্ব দরকার আছে। সবাই বলবে এটাই কবিতা হচ্ছে, অনেকে বলেছেন যেগুলো কি কবিতা। এমনকি অমিতাভ দাশগুপ্ত, তিনি পর্যন্ত যখন বলেছিলেন যে আমাদের জীবনে কোনো কৈশোর ছিল না, কারণ এই রকম ঘটনা যখন পরপর ঘটে যাচ্ছে আমরা কৈশোরটা দেখিনি, আমরা একবারে যৌবনে পৌঁছে গেছি। তিনিও বলছেন আমাদের তখন মনে হতো সুকান্ত কি শক্তির অপচয় করছে, একই ধরনের লিখছে। কিন্তু না, পরে আবার তিনি বলেছিলেন না, সেটা ঠিক না, আমার বোধহয় কোথাও ভুল হয়ে যাচ্ছে, কোথাও একটা বোধহয় ভুল হচ্ছে। তিনি বলছেন, যখন তিনি লিখছেন ঐতিহাসিক কবিতাটি, তখন একটা জায়গায় আছে, আর মনে করো আকাশে আছে এক ধ্রুব নক্ষত্র, নদীর ধারায় আছে গতির নির্দেশ, অরণ্যের মর্মর ধ্বনিতে আছে আন্দোলনের ভাষা, আর আছে পৃথিবীর চিরকালের আবর্তন। অনেকে যারা ভাববাদী নন্দন তত্ত্বে বিশ্বাস করেন, তারা বললেন যে এটা কি বলতে চাইছে, বোঝা যাচ্ছে না। সেখানে নারায়ণ চৌধুরী, বিখ্যাত সাহিত্য তিনি লিখলেন, এখানে ধ্রুব নক্ষত্র বলতে বোঝাচ্ছে ইতিহাসের অনন্ত প্রবহমানতা, অরণ্যের মর্মর ধ্বনি বলতে বোঝাচ্ছে কবির নিজেরই কথায় আন্দোলনের ভাষা, অর্থাৎ শ্রেণী আন্দোলনের ভাষা, আর পৃথিবীর চিরকালের আবর্তন, এটা বলতে বোঝাচ্ছে ইতি নেতি সংস্থিতির কম্বু ভঙ্গিমায় ইতিহাসের চিরজঙ্গমতা, অর্থাৎ মার্ক্সীয় ডায়ালেকটিক্স তত্ত্বই এই কয়টি পংক্তি মূল উপজীব্য। এর ভেতরে ভাববাদী সুলভ চিরন্তনতার মহিমা আবিষ্কার করতে যাওয়া অবাস্তব। কাজে আজকে
যখন আমরা আলোচনা করব সুকান্তকে নিয়ে, সুকান্ত কবিতা পড়ব, বাড়িতে ফিরে যাব, আবার নতুন করে রিভিজিট করব, আবার আমরা পড়ব, ভাববো যে এখনকার সঙ্গে কবিতার কোথায় মিল, এখনকার সুকান্ত কিভাবে আমাদের কাছে এখনো প্রাসঙ্গিক হয়ে আছেন, সেই দিকটা আমাদের কিন্তু গড়ে তুলতে হবে। তা যদি না পারি তাহলে সমস্ত আলোচনা ব্যর্থ হবে। কাজে সুকান্তর জন্ম শতবর্ষে আসুন, আমরা এই শপথ নিই, এই সারা বছর ধরে আমরা সুকান্তকে পড়বো, ছোটদের কবিতা পড়বো, তাদের ছোটদের নাটিকা সেগুলো পড়বো, এবং পড়তে 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 আমরা বুঝতে পারবো যে সুকান্ত কোন জায়গায় আমাদের নিয়ে গেছেন, কি ভাবনা। দেখেন ওই কবিতাগুলো এখন নতুন করে আসবে। যখন কোভিডের সময় আপনি ভাবুন, যখন রেল লাইনের ধারে মৃতদেহ পড়ে আছে পরিযায়ী শ্রমিকের পাশে শুকনো রুটি, এবং কি মনে হয়নি পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি, ওটা মনে হবে না ওই পরিযায়ী শ্রমিকের চোখের কাছে। তাহলে সুকান্ত তখনই কিন্তু প্রাসঙ্গিক, আধুনিক হয়ে উঠছেন, সমসাময়িক হয়ে উঠছেন। উপমান, উপমেয়, পূর্ণিমা চাঁদ ঝলসানো রুটি, একটা যেন দিয়ে তিনি উৎপ্রেক্ষা অলঙ্কারে নিয়ে গেলেন। ভাবা যায়। আসুন আমরা শেষ করব একটা কবিতার অংশ দিয়ে, যে কবিতাকে জগদীশ ভট্টাচার্য বলেছিলেন এটা হচ্ছে মন্বন্তরের মহাকাব্য। সেই মহাকাব্যের শেষ দিকে তিনি কি আহ্বান করছেন, কি বলে, সেটা বলে আমি বলছি যে তিনি বলছেন, তারপর বহু শত যুগ পরে ভবিষ্যতের কোন জাদুঘরে নৃতত্ত্ববিদ হয়রান হয়ে মুছবে কপাল তার, মজুদ্দার ও মানুষের হাড়ে মিল খুঁজে পাওয়া ভার। 1300 সালের মধ্যবর্তী মালিক মজুদ্দার মানুষ ছিল কি, জবাব মেলে না তার। আজ আর বিমুহুর আস্ফালন নয়, দিগন্তে প্রত্যাসন্ন সর্বনাশের ঝড়। আজকে নৈঃশব্দ হোক যুদ্ধারম্ভের স্বীকৃতি, দু হাতে বাজাও প্রতিশোধের উন্মত্ত দামামা। প্রার্থনা করো এই জীবন, এই যুগ সন্ধিকালের চেতনা, আজকে শক্তি দাও, যুগ যুগ বাঞ্ছিত দুর্দমনীয় শক্তি। প্রাণে আর মনে দাও শীতের শেষের তুষার গলানো উত্তাপ। টুকটো টুকটো করে ছেড়ো তোমার অন্যায় আর ভীরুতার কলঙ্কিত কাহিনী। শোষক আর শাসকের নিষ্ঠুর একতার বিরুদ্ধে একত্রিত হোক আমাদের সংহতি। তা যদি না হয় মাথার উপরে ভয়ঙ্কর বিপদ নামুক, ঝড়ে বন্যায় ভাঙুক ঘর। তা যদি না হয় বুঝবো তুমি তো মানুষ নও, গোপনে গোপনে দেশদ্রোহীর পতাকা বহ। ভারতবর্ষ মাটি দেয়নি কো, দেয়নি জল, দেয়নি তোমার মুখেতে অন্ন, বাহুতে বল, পূর্বপুরুষ অনুপস্থিত রক্তের তাই। ভারতবর্ষে আজকে তোমার নেই কো ঠাঁই। যদি আজকে আমরা একতাবদ্ধ হয়ে না দাঁড়াই, যদি আমরা আজকের যে ধর্মান্ধতা, আজকের যে RSS এর আক্রমণ, এর সামনে, স্বৈরতন্ত্রের সামনে আমরা যদি মাথা নিচু করি, যদি না দাঁড়াই, তাহলে আমরাই কিন্তু দেশদ্রোহী বলে গণ্য হব। কাজে আমাদের দায়িত্ব সুকান্ত অনেকদিন আগেই ঠিক করে গেছেন। আসুন শতবর্ষে সেই দায়িত্বকে আবার আমরা স্মরণ করি। সবাইকে ধন্যবাদ, নমস্কার। এবারে আমরা তার আলোচনা শুনব। নমস্কার। সুকান্ত শতবর্ষ উদযাপন কমিটির সম্মানিত সভাপতি মহাশয়, এবং আমাদের মধ্যে উপস্থিত আজকে যার কথা আমরা এতক্ষণ শুনছিলাম মন্ত্রমুগ্ধের মতো, আমাদের অতিথি পশ্চিমবাংলা থেকে এসছেন, এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন সুধী সজ্জন মণ্ডলী, মহিলা পুরুষ নির্বিশেষে সবাইকে আন্তরিকভাবে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। এটা অত্যন্ত আনন্দের একটা জটিল পরিস্থিতির মধ্য দিয়ে ত্রিপুরাকে একটা একটা করে দিন অতিক্রম করতে হচ্ছে। কথা বলার স্বাধীনতা নেই, মতামত ব্যক্ত করার অধিকার নেই, বলবার জায়গা চাইলে সে জায়গাটা পর্যন্ত পাওয়া যায় না। এরকম
একটি পরিমণ্ডলের মধ্যে সুকান্তের শতবর্ষ উদযাপনের লক্ষ্যে যে আয়োজন আপনারা করেছেন, যে সাহসী উদ্যোগ আপনারা গ্রহণ করেছেন, যারাই এর সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত, আপনাদের সবাইকে বিশেষভাবে অভিনন্দিত করছি। আজকে আনুষ্ঠানিকভাবে বৎসরব্যাপী এই উৎসবের উদ্বোধন, তাতে আপনাদের যে উপস্থিতি, এটাও আমাকে অনুপ্রাণিত করছে, এর থেকে বিশ্বাস সৃষ্টি হতে সাহায্য করছে যে ধারায় ত্রিপুরাকে চালাবার চেষ্টা হচ্ছে, ত্রিপুরার মানুষ তাকে মেনে নিতে পারছেন না, এবং এ ধারায় ভবিষ্যৎ দিনে চলতে যে দেবেন না, এটা মানুষের ভাবনা, চিন্তা, চেতনায় অনুরণিত হচ্ছে। এই বিশ্বাস নিয়েই আমি খুব স্বল্প পরিসরে দু চারটি কথা বলবো। আমাদের অতিথি যে দৃষ্টিভঙ্গি নিয়ে বিষয়টা উপস্থিত করেছেন, সুকান্তের কবিতাকে আশ্রয় করে, আমি সেভাবে যাওয়ার চেষ্টা করব না। এটা আমার দিক থেকে একেবারেই নির্বুদ্ধিতা হবে এবং অনেকটা ধৃষ্টতা হবে, কারণ এত গভীরে গিয়ে তার মতো সুকান্তকে বুঝবার, উপলব্ধি করবার যে ক্ষমতা, সেটা আমি এখন অর্জন করতে পারিনি। আমি যে কথা দিয়ে আলোচনা শুরু করতে চাই, বসে বসে আমার সেটা মনে আসছিল। সুকান্তের নাম আমি প্রথম কখন শুনলাম, আমি উদয়পুর রমেশ হাই স্কুলে সম্ভবত তখন নবম শ্রেণীর ছাত্র। এখন এটা প্রচলিত আছে কিনা জানি না, আমাদের সময়ে রমেশ হাই স্কুলে পুজোর ছুটির আগে প্রায় 1 মাস ব্যাপী প্রস্তুতি শুরু হতো। ছুটির 2 দিন আগে লাগাতার 3 দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হতো। নাটক থেকে আরম্ভ করে ছবি আঁকা সবকিছু তার মধ্যে ছিল। তো বেসরকারি স্কুল, সরকার থেকে স্কুলটা সেরকম ভাবে সাহায্য পেত না। তো এর মধ্যে দেখা গেল আমাদের বিদ্যালয়ের যারা পরিচালক, তাদের সহযোগিতায় একটা গ্রামোফোন রেকর্ড কেনা হয়েছে, এবং তার সাথে কিছু গানের রেকর্ড। তো আমরা একটা জায়গায়, আমার এখনো মনে আছে যদি ভুল না হয়, 4 মূর্তি, এই নামাঙ্কিত যে নাটকটি, ছোট্ট নাটক, সেই নাটকের রিহার্সাল হচ্ছে, আর পাশের ঘরে হঠাৎ করে রানার গানটি বেজে উঠেছে। আমি দেখলাম যে আমাদের বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক সুশীল মুখার্জি, তিনি সহকারী প্রধান শিক্ষক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীরেন্দ্রচন্দ্র দত্ত মহাশয় এবং সুশীল মুখার্জি হচ্ছেন সহকারী প্রধান শিক্ষক। দুজনের মধ্যে অনেকটা বলা যায় আত্মার আত্মীয়তা। সুশীল বাবু এই গানের আওয়াজ পেয়ে ছুটতে ছুটতে তার রুম থেকে বেরিয়ে এসছেন। সুকান্তের গান, রানা। আমরা একটু অবাক হয়ে গেছি। সুশীল বাবু, তাকে তো কোনোদিন গান গাইতে দেখিনি, বা এ ধরনের উচ্ছ্বাস কোনোদিন ব্যক্ত করতেও দেখিনি। অন্তত আমার নিজের মধ্যে এই প্রশ্নটা সৃষ্টি হলো, বিষয়টা কি। এবং তিনি গানটা শেষ হওয়ার পর যারা বাজাচ্ছিলেন, মাস্টারমশাইরা বাজাচ্ছিলেন, সম্ভবত কেশব মজুমদার তার মধ্যে অন্যতম ছিলেন, বলছেন আবার এই গানটা বাজান। এবং দ্বিতীয়বার এই গানটা বাজানো হলো। আমাকে যদি জিজ্ঞেস করেন, সেদিন এই গানের অর্থ আমার পক্ষে বুঝবার মতো ক্ষমতা জন্মায়নি, কিন্তু আমার নিজের মধ্যে প্রশ্ন সৃষ্টি হলো, সুশীল বাবু তিনি সুকান্ত ভট্টাচার্যের গান শুনে, এবং হেমন্তের কণ্ঠে এটা গীত হয়েছে, হেমন্ত মুখার্জির নাম আমরা জানি তখন, এবং এই গান প্রথম আমিও শুনেছি, তার মধ্যে এই উদ্বেল আনন্দ কেন?
এর থেকে আমার নিজের মনের মধ্যে প্রশ্ন সৃষ্টি হলো, নিশ্চয়ই এটার মধ্যে কিছু একটা আছে। সেই থেকে শুরু হলো আমার জিজ্ঞাসা, কেই সুকান্ত, কি তার ঠিকানা? ওই যে ঠিকানা কবিতা পড়ছিল, কোথাকার লোক, কি বিষয়? তখন সুকান্তের উপর বই পাওয়া খুব কঠিন। যাই হোক, আমি এটা বললাম এই কারণে, সেই থেকে একটা অদম্য আগ্রহ সুকান্তকে জানতে হবে। বয়স কিন্তু বেশি না, 21 বছর বয়স। উনি আপনার 6 বছর বয়সে প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছিলেন। প্রকৃত অর্থে তার লেখালেখির হাতে খড়ি সেই সময় থেকেই বলা যায়। এবং এই প্রাইমারি স্কুলে পড়ার সময়ই 4র্থ শ্রেণীর ছাত্র দেয়াল পত্রিকা হাতে লিখে বের করেছেন, এবং সেই পত্রিকাতে তার নিজের লেখা ছোট্ট গল্প অন্তর্ভুক্ত ছিল। ছোটবেলায় বড় হয়েছেন দিদির কোলে, খুড়তুতো বোন, অনেকটা মায়ের মতো। তিনিই তার নাম রেখেছিলেন সুকান্ত। এবং তাদের যে পারিবারিক পরিমণ্ডল, যেটা তাকে সাহায্য করেছে। সুকান্ত কি করে বড় হলেন? পারিবারিক পরিমণ্ডলটাই ছিল একটা সাহিত্য সংস্কৃতির একটা অঙ্গনের মতো। সেখানে তর্ক হতো, বিতর্ক হতো, আলোচনা হতো। এবং এই যে দিদির কথা বললাম, রানীদি, তিনি নিয়মিত পড়াশোনা করতেন, এবং এগুলো অনেকটা ঘুম পাড়াবার মতো, অথবা তার চেতনার মধ্যে বোধ জাগ্রত করার জন্য সেই ছোট্ট অবস্থায় বইয়ের যে ছোট ছোট গল্পগুলো, এগুলো সুন্দর করে তার কাছে তিনি উপস্থিত করার চেষ্টা করতেন। তার মা তার কাছ থেকে রামায়ণ মহাভারত তিনি শুনেছেন। আমি কথাগুলি বলছি এই কারণে যে তার জীবনী যখন ঘাটাঘাটি করার মধ্য দিয়ে জানবার চেষ্টা করছিলাম, তখনই মনে হয়েছিল এই পরিমণ্ডলে তার যে ভাবনা, চিন্তা, চেতনা, তার একটা বলা যায় অবস্থা তৈরি করতে সাহায্য করেছিল, যেটা ভবিষ্যৎ দিনে পরিণত সুকান্তকে স্বল্প সময়ের ব্যবধানেই আমরা দেখবার সুযোগ পেয়েছি। এখন এই স্কুল থেকে বেরিয়ে তিনি হাই স্কুলে ভর্তি হন, এবং সেই সময়ে তিনি কবিতা, গল্প, নাটক এগুলো লিখতে শুরু করেছেন। এবং স্কুলে যখন পড়েন তখন নাটক লিখেছেন, নাটক মঞ্চস্থ করেছেন, নাটক পরিচালনা করেছেন, এবং নাটকে নিজে অভিনয় করেছেন। এই তো ছিল সুকান্ত। এবং সেই সময়ে বিদ্যালয়ে পড়ার সময় ছাত্র ফেডারেশনের সদস্য তিনি হন, স্টুডেন্টস ফেডারেশন। এবং পরিস্থিতি, পরিমণ্ডলটা কি, আমার আগের যিনি বক্তা তিনি বলেছেন, পরাধীন ভারতবর্ষ, ব্রিটিশ শাসিত ভারতবর্ষ। মূল লক্ষ্য সংগ্রামের একটাই, ব্রিটিশ তাড়াতে হবে, দেশকে স্বাধীন করতে হবে। মুক্ত বিহঙ্গের মতো আমরা যাতে পাখনা উঠিয়ে এই দেশের মধ্যে বিচরণ করতে পারি, সেই দেশ আমাদের। এই ভাবনা নিয়ে তখন আমাদের দেশের আন্দোলন সংগ্রাম প্রবাহিত হচ্ছে। সেই সময়ে রাজনীতির পরিমণ্ডলে ছাত্র ফেডারেশনের কাজের মধ্য দিয়ে সুকান্ত ধীরে ধীরে নিজে সংযুক্ত হয়ে পড়ছিলেন। তাদের বিদ্যালয়ের যারা পরিচালক, তারা এটা পছন্দ করছিলেন না। ওই যে শুনছিলেন সুকান্তের কবিতা শোনার পর কবিতাটা ঠিক আছে কিনা দেখতে গিয়ে তারপর বললেন, তুমি তোমার শক্তির ক্ষয় করছো। তো সেই জায়গায় সুকান্ত যখন বিদ্যালয়ে পড়ার সময় এই ছাত্র ফেডারেশনের মধ্য দিয়ে ধীরে ধীরে
রাজনৈতিক আন্দোলনের সাথে নিজে সম্পৃক্ত হচ্ছিলেন, বিদ্যালয় কর্তৃপক্ষ পছন্দ করছিলেন না, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করতেন, তাকে বিচ্ছিন্ন করে রাখার চেষ্টা করতেন। তিনি এগুলো উপেক্ষা করতেন, গুরুত্বই দিতেন না। তিনি তার কাজ করে যাওয়ার চেষ্টা করেছেন। এবং সেই সময়ে যেটা দেখা গেল, আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধ, জাপানের বোমারু বিমান কলকাতা মহানগরের উপর দিয়ে যাচ্ছে, সাইরেন বাজছে, মানুষ ভীত সন্ত্রস্ত, বাড়িঘর ছেড়ে সব একে একে অন্যত্র চলে যাওয়ার চেষ্টা করছেন আত্মরক্ষার তাগিদে। সুকান্তের পরিবারের লোকরাও গেছেন। এটা একটা যৌথ পরিবার ছিল, প্রায় সবাই চলে যাচ্ছিলেন। তার উপর যখন চাপ আসলো, সে বলে অসম্ভব, আমি কলকাতা ছেড়ে যাব না, আমি প্রত্যক্ষ চাক্ষুষ করার চেষ্টা করব কি হচ্ছে, কোথায় আমাদের নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, আমাদের এখানে কি করতে হবে। সেই জায়গাটা অত্যন্ত দুঃসাহসে ভর করে পরিস্থিতি তিনি উপলব্ধি করবার চেষ্টা করেছিলেন। তার থেকে তার যে মানসিকতা, তার যে দৃঢ়তা, তার যে বলিষ্ঠতা, এটা কিন্তু উপলব্ধি করার সুযোগ এর মধ্য দিয়ে কিন্তু সেদিন আমাদের সৃষ্টি হতে সাহায্য করেছিল। এই সময়ের মধ্যে 1943 সাল, দুর্ভিক্ষ, চরম দুর্ভিক্ষ, অনাহার মানুষের ভিড়, অন্ন দাও, ফ্যান দাও, এই মানে খালি হাতে থালা নিয়ে মানুষ ঘুরছে এখানে সেখানে। সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে সুকান্ত ছাত্র ফেডারেশন করছেন। সেখানে ছাত্র ফেডারেশনের যারা সদস্য, তাদেরকে নিয়ে এই দুর্ভিক্ষ পীড়িত মানুষ, তাদেরকে সাহায্য করবার জন্য ঘরে ঘরে যেতে আরম্ভ করলেন, চাঁদা সংগ্রহ করলেন। এই দুর্ভিক্ষ পীড়িত মানুষদের সাহায্য করবার জন্য তাদের সংগৃহীত যা কিছু, সেটা তাদের হাতে তারা তুলে দেওয়ার চেষ্টা করলেন। এগুলোর মধ্য দিয়ে তার যে উন্নত মানের উপলব্ধি বোধ এবং চেতনা, মানব প্রীতি, মানবিক যে মূল্যবোধ, এগুলো বয়সের দিক থেকে ছোট হলো, এটা পরিণত চিন্তা ভাবনার যে বহিঃপ্রকাশ, এটা কিন্তু সেদিন উপলব্ধি করার ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি। তিনি সেই জায়গাটাতে মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করেছেন। এবং সেখানে যে কথা এখানে শুনছিলেন আপনারা, কিশোর বাহিনী, এই দুর্ভিক্ষ পীড়িত পরিস্থিতিতে শেষ দিকে উদ্যোগ গ্রহণ করা হয় যে কিশোর বাহিনী তৈরি করতে হবে। ছাত্র ফেডারেশনকে দায়িত্ব দেওয়া হলো। সুকান্ত ছাত্র ফেডারেশনের একজন সংগঠক হিসেবে প্রথম সারির বলা যায় নেতৃত্ব, সেই পরিস্থিতিতে তিনি উদ্যোগ নিয়ে এই কিশোর বাহিনী তৈরি করার ক্ষেত্রে ছাপিয়ে পড়েছেন। এবং তিনি উপলব্ধি করেছিলেন এটা কাঁচা মাটি, এটাকে যদি আমরা সেখানে কার্তিক বানাবার চেষ্টা করি তাহলে কার্তিকই হবে, আর যদি আমরা চেষ্টা না করি তাহলে এটা কিন্তু অসুর হতে পারে। কাজেই এর মধ্যে মানবিক যে চেতনা, বোধ, মূল্যবোধ, এটা যদি জাগিয়ে তোলার আমরা প্রয়াস না নেই, তাহলে এরা কি করে প্রকৃত অর্থেই মানুষের মতো মানুষ হবে। এবং সেই সময় ঘুরে ঘুরে সেই বাংলার জেলায় জেলায় তিনি ঘুরেছেন, 200-র উপর। সেই পরিস্থিতিতে কিশোর বাহিনীর প্রাইমারি ইউনিট তৈরি করেছে। এবং তথ্য থেকে যেটা দেখা গেল, এই 200 ইউনিটের মধ্যে প্রায় 30,000-এর উপর কিশোর বাহিনীর সদস্য সংগ্রহ করেছিলেন। গান বাজনা, নাটক, শরীরচর্চা, খেলাধুলা, এই সমস্ত কিছু, তাকে বিপ্লব, সমাজতন্ত্র, যুদ্ধ, শান্তি, এই গভীর যে ভারী ভারী বিষয়গুলো, এর মধ্যে ছোট ছোট ছেলেদের, মেয়েদের ডুবিয়ে দিয়ে তাদেরকে কিন্তু ভারাক্রান্ত করার চেষ্টা করেননি। তার এই গান বাজনা, নাটক, এর মধ্য দিয়ে এই যে ভাবনাগুলো, চিন্তাগুলো, সেগুলো তাদের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। তাদেরকে সবলদেহী হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে একটা কার্যকরী উদ্যোগ তিনি সেখানে গ্রহণ করার চেষ্টাও করেছেন। এবং একই সাথে সাথে যেটা দেখা গেল, ছাত্র ফেডারেশন এর নেতৃত্বে সেই সময়ে ট্রাম্প ওয়ার্কার্সদের লড়াই হচ্ছে, তাদের অধিকার হরণ করছে, তাদেরকে চাকরি থেকে ছাঁটাই করে দিচ্ছে, মজুরি কেটে নিচ্ছে, তার বিরুদ্ধে তারা আন্দোলন করছে, তারা ধর্মঘট করছে, প্রচন্ডভাবে তারা আক্রান্ত হচ্ছে।
ছাত্র ফেডারেশন তার সামনের সারিতে দাঁড়িয়ে সুকান্ত এই শ্রমিকদের লড়াইয়ের পাশে ছাত্রদেরকে সংগঠিত করার চেষ্টা করেছেন। ছাত্রদের দাবি, শ্রমিকদের দাবি এ নিয়ে কলকাতা শহরের বুকে সেই সময়ে 14 থেকে 15,000 ছাত্রদের সমাবেশ হয়েছিল। তার সামনের সারির নেতৃত্বের অন্যতম ছিলেন সুকান্ত। পুলিশের গুলি চললো, রক্ত চললো, চোখের সামনে এগুলি চাক্ষুষ করেছে, কিন্তু মাথা নোয়াননি। এই ছিলেন সুকান্ত। এবং পরবর্তী সময়ে সম্ভবত 1944 ছাত্র ফেডারেশনের পশ্চিমবাংলা, তৎকালীন বাংলা, তার সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সেই সম্মেলন উদ্বোধিত হলো সুকান্তের লেখা কবিতা পাঠের মধ্য দিয়ে। সেই সম্মেলনে সুকান্ত উপস্থিত ছিলেন। সেখানে বসে কবিতা লিখছেন এবং নিজেই পাঠ করছেন, আবৃত্তি করছেন। অর্থাৎ সমস্ত কিছুর সাথে নিজেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে হাতে কলমে কাজের মধ্য দিয়ে সুকান্ত বড় হয়েছেন। এবং তিনি এই ছাত্র ফেডারেশনের মাধ্যমে কাজ করতে করতে দেখা গেল, বিশেষ করে যখন এই কিশোর বাহিনীর কাজ শুরু করলেন, তার নিজের বসতি এলাকা থেকে পায়ে হেঁটে মাইলের পর মাইল তিনি শহরে আসতেন। সেখানে এসে তার যে কেন্দ্রীয় অফিস, নিজের হাতে কাজ করতেন। এবং পাশাপাশি জনযুদ্ধ পত্রিকা, কমিউনিস্টদের পত্রিকা, সংখ্যায় যে খুব বেশি তখন তার প্রচার ছিল ঘটনা তা না। এই কলকাতা শহরের বুকে এই পত্রিকা তখন প্রচার করা হতো। সুকান্ত নিজে এই পত্রিকা পাঠকদের হাতে তুলে দেওয়ার জন্য হকারের কাজ করতেন। এবং এটা তার কাছে ব্যবসার বিষয় ছিল না, উপার্জনের বিষয় ছিল না, এটা তিনি উপলব্ধি করেছিলেন হারে হারে রাজনৈতিক দায়িত্ব। এই ছিলেন সুকান্ত। পরবর্তী সময়ে বাংলার কমিউনিস্ট পার্টি তারা পত্রিকা বের করলেন ছেপে, স্বাধীনতা পত্রিকা। সেই পত্রিকায় কিশোর বাহিনীর জন্য একটা আলাদা পৃষ্ঠা রাখা হলো, তার দায়িত্ব দেওয়া হলো সুকান্তকে। এবং এই পত্রিকায় লেখার মধ্য দিয়ে এই যে ছোট ছোট ছেলে মেয়েদের জন্য যে কবিতার কথা, ছড়ার কথা আমার আগের বক্তা বলবার চেষ্টা করছিলেন, এই আপনার স্বাধীনতা পত্রিকায় কিশোর বাহিনীর পৃষ্ঠায় লিখতে গিয়ে তার কবিতার ধরন, তার ছড়ার ধরন, তার মধ্যে একটা দারুণ ফারাক, পার্থক্য সেখানে ঘটতে দেখা গেল। এভাবে সুকান্ত সেখানে গড়ে উঠেছেন। এবং তার যে আপনার এই বয়সে হঠাৎ করে দেখা গেল এক সময় তিনি ম্যালেরিয়াতে আক্রান্ত হয়েছেন। তাতে দাদা দিদির বাড়িতে ছিলেন, তার চিকিৎসা হয়েছে, খানিকটা সুস্থ হয়েছেন, নিজের বাড়িতে এসছেন, কিন্তু পুরোপুরি সুস্থ হচ্ছেন না। তখন আপনার আবার পরীক্ষা নিরীক্ষা করার পর দেখা গেল তার মধ্যে ক্ষয় রোগ বাসা বেঁধেছে। যাদবপুরে আপনার যক্ষা রোগের চিকিৎসা যে হসপিটাল, সেই হসপিটালে তাকে ভর্তি করা হয়েছে। দেখবেন সেখানে মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট্ট কবিতার লাইন আছে, তাতে তিনি বলেছেন, চাঁদা সংগ্রহ করে হলো ব্যবস্থা করে তার দেহে এই যে রোগ বাসা বেঁধেছে, এই রোগ জীবাণুকে আমরা নির্মূল করব। কারণ তা যদি আমরা না করি তাহলে কবি ছাড়া আমাদের সংগ্রাম, আমাদের যে লড়াই, আমাদের যে বিপ্লব, এটা তো বৃথা হয়ে যাবে। মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। সেই মানিক বন্দ্যোপাধ্যায় তার নিজের পুত্রের নাম রেখেছেন সুকান্তের নামে। এবং সুভাষ মুখোপাধ্যায় একটার পর একটা তার বই যখন বেরোতে শুরু করলো, তার অবর্তমানে তার জীবনকালের কোনো ছাপা বই তিনি দেখে যেতে পারেননি। সেই বইয়ের মুখবন্ধ লিখতে গিয়ে সুভাষ মুখোপাধ্যায় বলেছেন যে এত কম বয়সে ভাষার যে ব্যঞ্জনা, অনুভূতির যে অভিব্যক্তি, পরিমণ্ডলের সাথে সাযুজ্য রক্ষা করে তার যে উপস্থাপনা, এ তো লেখক কবির চেহারা আর তার লিখিত বিষয় দুটোকে পাশাপাশি রেখে যদি বিচার করার চেষ্টা করি তাহলে তো বিশ্বাস করে কঠিন, তো অসম্ভব, দুঃসাধ্য মনে হয়। কাজেই দেখা যাচ্ছে সে তো প্রথম থেকেই একজন পরিণত কবি। এ ভাষায় সুভাষ মুখোপাধ্যায় কিন্তু বারবার সেখানে বলবার চেষ্টা করেছেন। যাই হোক, ক্ষয়রোগে আক্রান্ত হয়েছেন।
চেষ্টার যে ঘাটতি ছিল ঘটনা তা না, কিন্তু শেষ পর্যন্ত তাকে রক্ষা করা যায়নি। তিনি সেখানে সম্ভবত 1947 সালের 13 মে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমরা এই 21 বছর সময়ের মধ্যে যদি আমরা দেখি, প্রকৃত অর্থে তিনি, আমার তো যেটা মনে হচ্ছে হিসেবে 10 থেকে 11 বছরের বেশি তিনি সেভাবে সম্পৃক্ত হয়ে যে কাজটা তিনি করবার জন্য জীবন উৎসর্গ করে গেছেন, সেই কাজটা করার সুযোগ পেয়েছেন। ভাবতে পারছেন, 10 থেকে 11 বছর সময় যে সম্পদ তিনি রেখে গেছেন, যে সৃষ্টি তিনি করে গেছেন, এ তো আজও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভান্ডার বলা যায়। এবং এই যে সৃষ্টি, এটা সুকান্তের পক্ষে সম্ভব হয়েছে কারণ তিনি মানুষের মধ্যে বিচরণ করেছেন। সব কিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন করে আলাদাভাবে কবিতা, আলাদাভাবে গল্প এটা লিখতে হবে, তার জন্য সবকিছু থেকে আমাকে আলাদা করে নিতে হবে, এটা কিন্তু সুকান্ত কখনোই চিন্তাই করতেন না। চিঠি লিখতে গিয়ে তার জীবনী যখন পড়ছিলাম, দেখা যাচ্ছে তার নিকট আত্মীয়ের কাছে লিখছেন, আমাকে কি তোমরা সেই ধরনের কবি মনে করো? মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে আমি আলাদা করে দরজা জানলা বন্ধ করে কবিতা লিখবো? আমি তো মানুষের কবি। আমার পরিচয় আগে কবি না, আমার পরিচয় আগে আমি একজন মানুষ, মানুষের মধ্যে কাজ করি, আমার একটা ভাবনা আছে, চিন্তা আছে, চেতনা আছে, এবং আমি যে মার্ক্সবাদী যে চিন্তা চেতনা, তার ভিত্তির উপর দাঁড়িয়ে আমাদের অবস্থাটার মধ্যে একটা মৌলিক গুণগত পরিবর্তন আনতে চাই। তা যদি চাই তাহলে মানুষের মধ্যে আমাকে থাকতে হবে, এবং আমার লেখালেখির যে মানে বলা যায় যে সম্পদ, সবকিছু তো এই মানুষের মধ্যে থাকার মধ্য দিয়েই আমার পক্ষে আহরণ করা সম্ভব, এবং সেটারই বহিঃপ্রকাশ আমার লেখালেখির মধ্যে। এগুলোর জন্য এদের থেকে আমি আলাদা হয়ে থাকবো, এটা কি করে আশা করো? এবং এই যে ভাবনাটা, এই ভাবনাটাই প্রকৃত অর্থে সুকান্তকে সুকান্ত হতে সাহায্য করেছে, এটা বললে অত্যুক্তি হবে না। আমি আমার কথা বাড়াতে চাইছি না। আমি যে কথাটা বলতে চাই, বিশেষ করে আমাদের বর্তমান সময়ে ছাত্র এবং যুব অংশ যারা, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই। এবং আমার ভালো লাগছে যে আজকের অনুষ্ঠানে অন্তত কিছু হলো ছাত্র যুবক আছে। হ্যাঁ, সাধারণত তাদের উপস্থিতি আমরা এই জাতীয় অনুষ্ঠানগুলিতে খুবই কম দেখি। হতে পারে এই যে আয়োজনটা, এই আয়োজনের সাথে তারা সংগঠক হিসাবে অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার, এটাও হয়তো একটা বাধ্যবাধকতা তৈরি করেছে। আমার কথা ভুলভাবে নেবেন না, আমি বাধ্য হচ্ছি বলতে। সেদিক থেকে তাদের একটা উপস্থিতি এখানে লক্ষ্য করছি। যেটা বলতে চাইছি, সুকান্ত কি করে সুকান্ত হলেন, এটা বুঝতে গেলে পরে আমি যে কথাগুলো এখানে উল্লেখ করার চেষ্টা করলাম, এই কথাগুলো উপলব্ধির মধ্যে রাখতে হবে, মানুষের মধ্যে যেতে হবে, নিজেকে মিশিয়ে দিতে হবে, তার থেকে সমস্যা জানতে হবে, এবং সেই মানুষকে সঠিক পথের দিশা নিশানা দিতে, সঠিক পথের যে ঠিকানা, সেই ঠিকানা মানুষের মধ্যে আমাদের কিন্তু উপস্থিত করতে হবে। এটা করার মধ্য দিয়ে সুকান্ত সুকান্ত হয়েছে। তাই আমাদের বর্তমান সময়ের তরুণ তরুণী যারা, এবং তাদের মধ্যে বিশেষ করে যারা লেখালেখির সাথে যুক্ত, তাদেরকেও আবেদন করব, জনগণ থেকে নিজেদের আলাদা করে নিয়ে একটা সফল লেখক হওয়ার চেষ্টা করলে তাতে হয়তো সাময়িক একটা সাফল্য আসবে, কিন্তু ধারাবাহিকতা বজায় রেখে এটা অবিস্মরণীয় হয়ে থাকবে সুকান্তের লেখার মতো, এটা মনে করলে আমরা ভুল করব। এটা আমাদের উপলব্ধির মধ্যে রাখার দরকার আছে। রেখে আমি যেটা বলবো, আজকে আমাদের দেশের যে পরিস্থিতি, এটা অত্যন্ত জটিল একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমরা অগ্রসর হচ্ছি। আন্তর্জাতিক ক্ষেত্রে বিশেষ করে ট্রাম্প নামের যে ভদ্রলোক দ্বিতীয়বারের জন্য রাষ্ট্রপতি হলেন, এবং আমেরিকার যে একাধিপত্য সারা পৃথিবীর বুকে, তাতে ক্ষয় ধরতে শুরু করেছিল। তার যে একাধিপত্য, এটাতে টান ধরেছিল, এবং সেখান থেকে তার হৃত গৌরব পুনরুদ্ধারের জন্য দ্বিতীয়বার রাষ্ট্রপতি হওয়ার পর
তিনি স্লোগান দিয়েছেন, সেই হৃত গৌরব আমাদের পুনরুদ্ধার করতে হবে। তার অর্থই হচ্ছে আন্তর্জাতিক পরিষদে অর্থনীতির বাজারে পূর্ণ নিয়ন্ত্রণ মার্কিন সাম্রাজ্যবাদের প্রতিস্থাপিত করতে হবে। সেই লক্ষ্য নিয়ে তিনি অগ্রসর হওয়ার চেষ্টা করছেন এবং তার যে পদ্ধতি প্রকরণ, একদিকে যুদ্ধ ছোট ছোট পরিসরে, আরেকদিকে এই মানে লুণ্ঠনের রাজত্ব কায়েম করে মার্কিন সাম্রাজ্যবাদকে সারা পৃথিবীর সামনে আবার প্রথম সারিতে প্রতিষ্ঠিত করার যে দুঃস্বপ্ন নিয়ে অগ্রসর হচ্ছেন, সেই জায়গাটা যাওয়ার চেষ্টা করছেন। সেই মার্কিন সাম্রাজ্যবাদের সহযোগী শক্তি হিসাবে আমাদের দেশের যে বর্তমান সরকার, তারা অনুজ হিসাবে চলবার চেষ্টা করছে। আমাদের দেশের পরিস্থিতি কি? আমাদের দেশে আমরা যেটা লক্ষ্য করছি, জিনিসের দাম বাড়ছে, টাকার দাম কমছে, মানুষের আয় নেই, উপার্জন নেই, কেনবার ক্ষমতা নেই, অর্ধাহার অনাহার, অনাহার মৃত্যু, এটা একটা দৈনন্দিন বিষয় আজকে পরিণত হয়েছে। বেকার সমস্যা বাড়ছে, কারখানা বন্ধ হচ্ছে, লে অফ হচ্ছে, নতুন চাকরির সুযোগ সীমাবদ্ধ, নিয়মিত নিয়োগ হচ্ছে না, এবং এর বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম যাতে সংগঠিত হতে না পারে, তার জন্য গণতন্ত্র আক্রান্ত হচ্ছে। এবং আমাদের সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ মৌলিক বিষয় ধর্ম নিরপেক্ষতা, ধর্ম যার যার, রাষ্ট্র আমাদের সবার, কে কোন ধর্ম করবেন করবেন না সেটা তার নিজস্ব স্বাধীনতা। কেউ যদি ব্যক্তিগতভাবে মনে করেন আমি কোনো ধর্মের অনুসারী হব না, এই স্বাধীনতা তার আছে। এই যে বিষয় আমাদের সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত, এটার বিরুদ্ধে আক্রমণ সেখানে কেন্দ্রীভূত করার চেষ্টা করছে বর্তমান আমাদের দেশের যারা শাসকরা অত্যন্ত পরিকল্পিতভাবে। এবং শুধু তা না, আমাদের সংবিধানের অন্যতম যে মৌলিক বিষয় সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা, যার ভিত্তিতে হচ্ছে নির্বাচন, সেই নির্বাচনটাকে প্রহসনে পরিণত করার জন্য আজকে নির্বাচন যে কমিশন, এটা স্বতন্ত্র স্বয়ংশাসিত সংস্থা যা সংবিধানে সৃষ্টি করেছে, তার যে স্বয়ংশাসনের যে অধিকার, তাকে পরীক্ষা হরণ করে একে শাসক দল বগল দাবা করে তাকে ব্যবহার করে এখন নির্বাচনটাকে প্রহসনে চূড়ান্তভাবে পরিণত করার জন্য তারা আপনার ভোটার যে তালিকা, এই তালিকাটাকে উলট পালট করে দেওয়ার চেষ্টা করছে। বিহার যে শুরু হয়েছে, ইতিমধ্যে আরো 10টা 12টা রাজ্যে দেখছেন, প্রায় প্রত্যেকটা রাজ্যে সেখানে আপনার আওয়াজ উঠছে কি হচ্ছে, কোটি কোটি সেখানে ভোটারের নাম বাদ হয়ে যাচ্ছে। এগুলো সমস্ত উদ্দেশ্যমূলক। এবং এই পরিস্থিতিতে গিয়ে যেটা দেখা যাচ্ছে, আমাদের যে বিচার ব্যবস্থা, তার যে নিরপেক্ষতা, আমাদের যদিও এ নিয়ে কোনো মানে আলাদা মোহ নেই, কিন্তু যারা বিশ্বাস করেন তাদের বিশ্বাসের ভিতটাও কিন্তু এখন আঘাতপ্রাপ্ত হতে শুরু করেছে। তাকেও বগল দাবা করার একটা চেষ্টা বর্তমান শাসকরা গ্রহণ করার চেষ্টা করছে। এটা শাসকদের শক্তির লক্ষণ না, এটা দুর্বলতার লক্ষণ। জনগণ থেকে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়ার কারণে রাষ্ট্র ক্ষমতায় টিকে থেকে যাদের স্বার্থ তারা রক্ষা করতে চাইছেন আন্তর্জাতিক এবং জাতীয় পরিস্থিতিতে, এটা করতে গেলে সরকারে থাকতে হবে। থাকতে গেলে পর যে কোনো মূল্যে তথাকথিত ভোটটা বন্ধ করতে পারছেন না, কিন্তু ভোটের আড়ালে আবডালে ভোটটাকে প্রহসনে পরিণত করতে চাইছেন। এই পদ্ধতিতে নয়া ফেসিবাদী যে রাস্তা আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন দেশে এটা যেমন মাথাচাড়া দিচ্ছে, আমাদের দেশের মধ্যে কিন্তু এটা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। এই যে একটা পরিমণ্ডল, এর বহিঃপ্রকাশ ছোট্ট রাজ্য ত্রিপুরা, 40-44 লক্ষ মানুষ, এখানে কিন্তু গত 6 বছর 7 বছর যাবৎ আমরা চাক্ষুষ করছি, প্রত্যক্ষ করছি। এরকম একটা পরিবেশ পরিমণ্ডলের মধ্যে আমরা সুকান্তের জন্ম শতবর্ষ পালন করছি। তাই বিশেষ করে আমি কথাগুলো উল্লেখ করছি, আমাদের যে নবীন প্রজন্মের ছেলেরা মেয়েরা যারা ছাত্র সংগঠন করেন, যুব সংগঠন করেন, এদের মধ্যে যারা লেখালেখি করেন, এই সবার উদ্দেশ্যে বক্তব্য, বর্তমান এই পরিস্থিতি থেকে যদি আমাদের বেরিয়ে আসতে হয় এবং সেখানে যদি সঠিক পথের দিশা আমরা দেখাতে চাই, তাহলে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে সুকান্তের যে রেখে যাওয়া যে সমৃদ্ধ সম্ভার, তার থেকে শিক্ষা নিয়ে, যেটা আমার আগের বক্তা বারবার বলবার চেষ্টা করছিলেন, একবার পড়লে হবে না, বারবার পড়তে হবে। যতবার পড়বেন, এটাই নিয়ম, এটাই অভিজ্ঞতা, ততবারই তার মধ্যে একটা নূতন কিছু মশলা তার থেকে আবিষ্কার করা যায়। কাজে এর থেকে শিক্ষা নিয়ে নিজেদেরকে
মানে নিজেদের চেতনার যে ক্ষেত্রটা তাকে সংহত পুনরুদ্ধার করার মধ্য দিয়ে বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক প্রেক্ষাপটে আমাদের দেশের সামনে যে সমস্যাগুলি তৈরি হচ্ছে তার থেকে যদি আমরা বেরোতে চাই, তাহলে সামনের দিনে যে গুরুদায়িত্ব আমাদের পালন করতে হবে সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে আমাদের বিশ্বাস আমাদের তরুণ প্রজন্ম, যুব প্রজন্ম তারা কার্যকরী ভূমিকা গ্রহণ করবেন, একদিকে লড়াইয়ের ময়দানে আরেকদিকে হাতে কলম নিয়ে। এই দৃঢ়তা নিয়ে, বিশ্বাস নিয়ে যদি অগ্রসর আমরা হওয়ার ক্ষেত্রে আমাদের বিশেষ করে তরুণ তরুণী, নব্য লেখক লেখিকা যারা, তাদেরকে অনুপ্রাণিত করতে পারি, তাহলেই সুকান্তের জন্ম শতবর্ষ উদযাপনের জন্য যে উদ্যোগ আয়োজন আপনারা নিয়েছেন সেটা সার্থক হবে বলে আমার বিশ্বাস। এবং এই সাথে এটাকে সার্থক করে তোলার জন্য সকলের সম্মিলিত প্রয়াস যেটা শুরু হয়েছে সেটা অব্যাহত থাকবে এই বিশ্বাস ব্যক্ত করে আমি আমার কথা বলা শেষ করছি। আপনারা ভালো থাকবেন। আমার নমস্কার। ভাষায় কবি লিখেছিলেন, 1350 সম্বন্ধে কোনো বাঙালিকে কিছু বলতে যাওয়া অপচেষ্টা ছাড়া আর কি হতে পারে। কেননা 1350 কেবল ইতিহাসের একটা সাল নয়, নিজেই একটা স্বতন্ত্র ইতিহাস। সেই ইতিহাস একটা দেশ শ্মশান হয়ে যাওয়ার ইতিহাস, ঘর ভাঙা, গ্রাম ছাড়ার ইতিহাস, দূরে দূরে কান্না আর পথে পথে মৃত্যুর ইতিহাস, আমাদের অক্ষমতার ইতিহাস। আমাদের মঞ্চে এখন রয়েছেন সুকান্ত জন্ম শতবর্ষ উদযাপন কমিটির শিল্পীরা, সমবেত সঙ্গীতের মধ্য দিয়ে কবি সুকান্তকে শ্রদ্ধা জানানোর জন্য।
সুকান্ত জন্ম শতবর্ষ উদযাপন কমিটির শিল্পীবৃন্দ সঙ্গীত পরিবেশন। আমাদের মঞ্চে এখন রয়েছেন সুকান্ত জন্ম শতবর্ষ উদযাপন কমিটির শিল্পীবৃন্দ। তাদের পরিবেশনার পরপর 4টি কবিতা, অনুভব, এরপরে বোধনের অংশবিশেষ, তারপরে চিল এবং সবশেষে রবীন্দ্রনাথের প্রতি। অবাক পৃথিবী, অবাক করলে তুমি, জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশ ভূমি। অবাক পৃথিবী, আমরা যে পরাধীন। অবাক, কি দ্রুত জমে ক্রোধ দিন দিন। অবাক পৃথিবী, অবাক করলে আরো দেখি এই দেশে অন্য নেই কো কারণ। অবাক পৃথিবী, অবাক যে বারবার দেখি এই দেশে মৃত্যুরই কারবার। হিসেবের খাতা যখনই নিয়েছি হাতে, দেখেছি লিখিত রক্ত খরচ তাতে। এদেশে জন্মে পতাকাটি শুধু পেলাম। অবাক পৃথিবী, সেলাম তোমাকে সেলাম। বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে, আমি চাই তারি দিন পঞ্জিকা লিখে। এত বিদ্রোহ কখনো দেখেনি কেউ, দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ। স্বপ্ন চূড়ার থেকে নেমে এসো সব, শুনেছ শুনছ উদ্দাম কলরব। নয়া ইতিহাস লিখছে ধর্মঘট, রক্তে রক্তে আঁকা প্রচ্ছদ পট। প্রত্যহ যারা ঘৃণিত পদানত, দেখো আজ তারা সবেগে সমুদ্যত। তাদেরই দলের পেছনে আমিও আছি, তাদেরই দলের আমিও জীবনে আছি। তাই তো চলেছি দিনপঞ্জিকা লিখে, বিদ্রোহ আজ, বিপ্লব চারিদিকে। হে মহামানব, একবার এসো ফিরে, শুধু একবার চোখ মেলো এই গ্রাম নগরের ভিড়ে। এখানে মৃত্যু হানা দেয় বারবার, লোকচক্ষুর আড়ালে এখানে জমেছে অন্ধকার। এই যে আকাশ, দিগন্ত মাঠ, স্বপ্নে সবুজ মাটি, নীরবে মৃত্যু গেড়েছে এখানে ঘাটি। কোথাও নেই কোপার, মারিও মরো মন্বন্তর। ঘন ঘন বন্যার আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন ভাঙা নৌকার পাল। এখানে চরম দুঃখ কেটেছে সর্বনাশের খাল। ভাঙা ঘর, ফাঁকা ভিটেছে জমেছে নির্জনতার কালো। হে মহামানব, এখানে শুকনো পাতায় আগুন জ্বালো। পৃথিবী উদাস, শোনো হে দুনিয়াদার, সামনে দাঁড়িয়ে মৃত্যু কালো পাহাড়। দগ্ধ হৃদয়ে যদিও ফেরাও ঘাট, সামনে পেছনে কোথাও পাবে না পার। কি করে খুলবে মৃত্যু ঠেকানো দ্বার? এই মুহূর্তে জবাব দেবে কি তার? লক্ষ লক্ষ প্রাণের দাম অনেক দিয়েছি উজাড় গ্রাম। শুধু আসলে আজকে তাই যুদ্ধ শেষের প্রাপ্য চাই, যুদ্ধ শেষের প্রাপ্য চাই, যুদ্ধ শেষের প্রাপ্য চাই। বিপন পৃথিবী লোলের অস্ত্র দিয়ে কেড়ে নেয় অন্ন বস্ত্র। লোলুপ রসনা মেলা পৃথিবীতে, বাড়াও ও হাত তাকে ছিঁড়ে নিতে। লোভের মাথায় পদাঘাত আনো, আনো রক্তের ভাগীরথী আনো। দৈত্যরাজের যত অনুচর মৃত্যুর হাত পাতে পরপর। মেলো চোখ আজ ভাঙো সে ফাঁদ, হাঁকো দিকে দিকে সিংহনাদ। তোমার ফসল, তোমার মাটি, তাদের জীবন মরণ কাটি। তোমার চেতনা চালিত হাতে এখনো কাঁপবে আশঙ্কাতে। স্বদেশ প্রেমের ব্যঙ্গমা পাখি মারণ মন্ত্র বলে শোনো তাকি। এখনো কি তুমি আমি স্বতন্ত্র? পড়ো আবৃত্তি, হাঁকো সে মন্ত্র। শোন রে মালিক, শোন রে মজুদ্দার, তোদের প্রাসাদে
জমা হলো কত মৃত মানুষের হাত, হিসাব কি দিবি তার? প্রিয়াকে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলতে পারি? আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। শোন রে মজুরদার, ফসল ফলানো মাটিতে রোপণ করবো তোকে এবার। আজ আর বিমূঢ় আস্ফালন নয়, দিগন্তে প্রত্যাশন্য সর্বনাশের ঝড়। আজকের নিঃশব্দ হোক যুদ্ধারম্ভের স্বীকৃতি, দুহাতে বাজাও প্রতিশোধের উন্মত্ত দামামা। প্রার্থনা করো হে জীবন, হে যুগ সন্ধিকালের চেতনা, আজকে শক্তি দাও যুগ যুগ বাঞ্ছিত দুর্দমনীয় শক্তি। প্রাণে আর মনে দাও শীতের শেষে তুষার গলানো উত্তাপ। টুকরো টুকরো করে ছেড়ো তোমার অন্যায় আর ভীরুতার কলঙ্কিত কাহিনী। শোষক আর শাসকের নিষ্ঠুর একতার বিরুদ্ধে একত্রিত হোক আমাদের সংহতি। তা যদি না হয় মাথার উপরে ভয়ঙ্কর বিপদ নামুক, ঝড়ে বন্যায় ভাবুক ঘর। তা যদি না হয় বুঝবো তুমি তো মানুষ নও, গোপনে গোপনে দেশদ্রোহীর পতাকা বল। ভারতবর্ষ মাটি দেয়নি কো, দেয়নি জল, দেয়নি তোমার মুখেতে অন্ন, বাহুতে বল। পূর্বপুরুষ অনুপস্থিত রক্তে, তাই ভারতবর্ষে আজকে তোমার নেই কোঠায়। ভারতবর্ষে আজকে তোমার নেই কোঠায়, নেই কোঠায়। পথ চলতে চলতে হঠাৎ দেখলাম ফুটপাতে এক মরা ছেলে। চমকে উঠলাম ওর করুণ বিভৎস মূর্তি দেখে। অনেক উঁচু থেকে যে এই পৃথিবীটাকে দেখেছে লুণ্ঠনের অবাধ উপনিবেশ, যার সেন দৃষ্টিতে কেবল ছিল তীব্র লোভ আর ছো মারার দস্যু প্রবৃত্তি। তাকে দেখলাম ফুটপাতের মুখ বুঝে গেল। গম্বুজ শিখরে বাস করত এই জীব, নিজেকে জাহির করত সুতীক্ষ্ণ চিৎকারে। হালকা হাওয়া ডানা মেলে দিত আকাশের মিলে, অনেককে ছাড়িয়ে পৃথিবী থেকে অনেক অনেক উঁচুতে। অনেকে আজ নিরাপদ, নিরাপদ ইঁদুর ছানারা আর খাদ্য হাতে ত্রস্ত পথচারী। নিরাপদ কারণ আজ সে মৃত, আজ আর কেউ নেই ছোঁয়ার। ওরে ফেলে দেওয়া উচ্ছিষ্টের মতো ও পড়ে রইল ফুটপাতে, শুকনো শীতল বিকৃত দেহে। হাতে যাদেরই ছিল প্রাণ ধারণের খাদ্য, বুকের কাছে সযত্নে চেপে ধরা, তারা আজ এগিয়ে গেল নির্ভয়। নিষ্ঠুর বিদ্রুপের মতো পেছনে ফেলে আকাশচ্যুত এক উদ্ধত চিলকে। এখনো আমার মনে তোমার উজ্জ্বল উপস্থিতি প্রত্যেক নিভৃত ক্ষণে মত্ততা ছড়ায় যথারীতি। এখনো তোমার গানে সহসা উদ্বেগ হয়ে উঠি, নির্ভয়ে উপেক্ষা করি জঠরের নিঃশব্দ ভ্রুকুটি। এখনো প্রাণের স্তরে স্তরে তোমার দানের মাটি সোনার ফসল তুলে ধরে। এখনো স্বগত ভাবাবেগে মনের গভীর অন্ধকারে তোমার সৃষ্টিরা থাকে জেগে। তবুও ক্ষুধিত দিন ক্রমশ সাম্রাজ্য গড়ে তোলে। গোপনে লাঞ্ছিত হই হানাদারি মৃত্যুর কবলে। যদিও রক্তাক্ত দিন তবু দৃপ্ত তোমার
সৃষ্টিকে এখনো প্রতিষ্ঠা করি আমার মনের দিকে দিকে। তবুও নিশ্চিত উপবাস আমার মনের প্রান্তে নিয়ত ছড়ায় দীর্ঘশ্বাস। আমি এক দুর্ভিক্ষের কবি, প্রত্যহ দুঃস্বপ্ন দেখি, মৃত্যুর সুস্পষ্ট প্রতিচ্ছবি। আমার বসন্ত কাটে খাদ্যের সারিতে প্রতীক্ষা। আমার বিনিদ্র রাতে সতর্ক সাইরেন ডেকে যায়। আমার রোমাঞ্চ লাগে অযথা নিষ্ঠুর রক্তপাতে। আমার বিস্ময় জাগে নিষ্ঠুর শৃঙ্খল দুই হাতে। তাই আজ আমার বিশ্বাস শান্তির দ্বৈত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস। তাই আমি চেয়ে দেখি প্রতিজ্ঞা প্রস্তুত ঘরে ঘরে, দানবের সাথে আজ সংগ্রামের তরে। দানবের সাথে আজ সংগ্রামের তরে। সীমান্ত জন্ম শতবর্ষ উদযাপন কমিটির শিল্পীবৃন্দ সমবেত আবৃত্তি পরিবেশন করলেন। শিল্পীদের ধন্যবাদ। তাদের অনুরোধ বাঁদিকে রুইংসের ভেতর দিয়ে আপনারা নিচে চলে যাবেন। সমবেত নৃত্যানুষ্ঠান প্রতিবাদ। সমাজের অসাম্য, অন্যায়, দমন পীড়ন দেখে কবি সুকান্ত ভট্টাচার্য বারুদের মতো জ্বলে উঠেছিলেন। তার বিশ্বাস ছিল অবহেলিত নগণ্য সাধারণ মানুষের মধ্যে রয়েছে অসীম শক্তি। ছোট্ট দেশটাই কাঠি যেমন একসাথে জ্বলে ওঠে সমাজকে ধ্বংস করে দিতে পারে, ঠিক তেমনি সাধারণ মানুষের সম্মিলিত শক্তি সমাজ ব্যবস্থাকে বদলে দিতে পারে। ছোট্ট দেশটাই পাটি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার উসখুস করছে বালু। বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা দেশটাইয়ের কাটে, মনে আছে সেদিন হুলস্থুল বেঁধেছিল, ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন, আমাকে অবজ্ঞা ভরে না নিভিয়ে ছুড়ে ফেলায় কত ঘরকে দিয়েছি পুড়িয়ে, কত প্রাসাদকে করেছে ধূলিসাৎ। আমি একাই ছোট্ট একটা দেশটাইয়ের কাটে। এমনি বহু নগর বহু রাজ্যকে দিতে পারি ছাড় খাড় করে, তবু অবজ্ঞা করবে আমাদের। মনে নেই এই সেদিন আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বাক্সে, চমকে উঠেছিল। আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আর্তনাদ,
আমাদের কি অসীম শক্তি তা তো অনুভব করেছো বারংবার, তবু কেন বোঝো না? আমরা বন্দী থাকবো না তোমাদের পকেটে পকেটে, আমরা বেরিয়ে পড়ব, আমরা ছড়িয়ে পড়ব শহরে গঞ্জে গ্রামে দিগন্ত থেকে দিগন্তে। আমরা বারবার জ্বলি নিতান্ত অবহেলায়, তা তো তোমরা জানোই। কিন্তু তোমরা তো জানো না কবে আমরা জ্বলে উঠব সবাই শেষবারের মতো। আমি একটা ছোট্ট দেশলাইতে কাটি। জাতীয় সংকট ও চরম দুর্দিনে সকল মানুষকে ঐক্যবদ্ধ হবার ডাক দিয়েছেন সুকান্ত। শোষণের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলতে সংগ্রাম শুরু করার আহ্বান জানিয়েছেন।
ভট্টাচার্যের শোষণ বিরোধী চেতনা, সুপ্রসিদ্ধ গীতিকার সুরকার সলিল চৌধুরীকে গভীরভাবে প্রভাবিত করেছিল। তাঁরই অনুপ্রেরণায় সলিল চৌধুরী সামাজিক অসাম্য অন্যায়ের বিরুদ্ধে জনজাগরণ ঘটিয়েছেন তার গানে। অন্যায়ের প্রতিবাদে সাধারণ মানুষকে পথে নামার আহ্বান জানিয়েছেন। সমবেত নৃত্যের মধ্যে দিয়ে কবি সুকান্তকে শ্রদ্ধা জানালেন। সুকান্ত জন্ম অনুষ্ঠান দেখলেন সুকান্ত সম্ভারকে অর্থাৎ সুকান্ত সম্পদকে নিয়েই এগিয়ে যেতে হবে। আজকের দুজন বক্তা রাজ্যের পূর্বতন মুখ্যমন্ত্রী শ্রী মানিক সরকার এবং কলকাতা যাদবপুর বিশ্ববিদ্যালয় অধ্যাপক রজত বন্দ্যোপাধ্যায় তাদের বক্তব্যে এই আবেদনে রাখলেন। ছোট, অত্যন্ত সংক্ষিপ্ত কিন্তু এটি মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানটি শেষ হলো বটে, তবে যে জায়গাটি করে নিয়ে গেল সুকান্তকে পাথেয় করে আগামী দিনের একটা অসাধারণ অগ্রগতিকে আহ্বান রেখেই আজকের এই অনুষ্ঠান তারা শেষ করলেন।
পথে এবার নামো সাথী, পথেই হবে তার চেনা। এই গানটি দিয়েই আজকে শেষ হলো এই নৃত্য অনুষ্ঠানের মাধ্যমে। আমরাও খবরদার কথা নয়, আপনাদের কাছে পৌঁছে দিলাম এই কথা বলে যে সুকান্তকে ভুলিয়ে দেবার চেষ্টা হচ্ছে। সুকান্ত ভুলে যাবার জায়গায় নেই। নানাভাবে চেষ্টা হবে সুকান্তকে ভুলিয়ে দেবার, কিন্তু সাধারণ মানুষের মনে, মননে, চিন্তনে সুকান্ত অবিরাম গতিতে এগিয়ে যাবে। আজকে এইটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকল